ভার্গাভি ভালোবেসে শিবাকে বিয়ে করতে চায়, কিন্তু শিবা নিচু জাতের হওয়ায় ভার্গাভির বাবা তাদের এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেয় না, আর তাকে জোর করে বিয়ে দিয়ে দেয় এক মানুষরূপী শয়তানের সাথে, যে প্রতিনিয়ত ভার্গাভির উপর চালাতে থাকে অন্যায় অত্যাচার। এমনকি গ্রামের মেয়েরা পর্যন্ত তার হাত থেকে রেহাই পেত না। এই সবকিছু জানার পরও ভার্গাভির ভাই বাবা থাকে নিশ্চুপ, কারণ তাদের কাছে তো তার মেয়ে হওয়াটাই ছিল অপরাধ। কিন্তু একদিন এই মেয়েটাই কিভাবে তার বাবা ভাই এবং স্বামীর সব জারিজুরি শেষ করে আর হয়ে ওঠে গ্রামের সবচেয়ে ক্ষমতাধর নারী, সেটাই দেখবো আজকের গল্প রাচারি কামে। দিনের পর দিন অন্যায় অবিচার সহ্য করতে করতে একজন মেয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, চলুন আজ সেটাই দেখে আসা যাক। গল্পের শুরু হয় 1978 সালে তেলেঙ্গানার একটি গ্রাম রাচাকুন্ডায়। বৃষ্টিস্নাত এক রাত্রেবেলা একজন মহিলাকে আমরা দেখি, সে প্রসব বেদনায় ছটফট করছে। এই মহিলার স্বামী হচ্ছে রাজা রেড্ডি। সে তো তার স্ত্রীর যন্ত্রণার দিকে কোনো ভ্রুক্ষেপই করে না, সে তো তার মদ্যপান করায় আর ফুর্তি করায় ব্যস্ত। তো রাজা রেড্ডির ধারণা তার ছেলে সন্তানের জন্ম হতে চলেছে, যে তার বংশের প্রদীপ হবে। তাই তো সে খুব আনন্দে ছিল। সেই সময় রাজার মা এসে বলে যে তার স্ত্রীর অবস্থা ভালো না, বাচ্চাটি গর্ভেই উল্টে গেছে আর দাইমাও এখনো এসে পৌঁছেনি। রাজা তখন বলতে থাকে, যাই হোক না কেন তার ছেলে সন্তানই চাই, বুঝুন অবস্থা কতটা অসভ্য হলে একটা মানুষ এই অবস্থাতেও এরকম কথা বলতে পারে। যাক, তো এই সময় দেখা যায় সেই দাইমা চলে আসে। তো এরপরই রাজার সন্তানের জন্ম হয়। পুতুলের মতো দেখতে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় রাজার স্ত্রী। কিন্তু মেয়ে দেখে তো রাজার মা খুবই ভয় পেয়ে যায়, কারণ রাজা তো শুধু ছেলে ছেলেই করছিল, না জানি সে কি করবে। তখন সেই দাইমা বলে, এই বাচ্চাটি খুবই শুভক্ষণে জন্মেছে, তার ভাগ্য খুবই ভালো। তখন রাজার মা বলে, এই মেয়ে বেঁচে থাকলে তবেই না ভাগ্য ভালো হবে। রাজা জানতে পারলে আগের মেয়ে বাচ্চাটির মতো একেও ধান খেতে পুঁতে ফেলবে। তো দেখা যায় যে রাজা মেয়ে বাচ্চাটিকে দেখেই তো প্রচন্ড রেগে যায় আর তাকে দ্রুত ধান খেতে নিয়ে যেতে বলে, কারণ এই বাচ্চা সে কোনো মতেই রাখবে না। সে তো তার সদ্য সন্তান জন্ম দেওয়া স্ত্রীকেই মারতে থাকে। বুঝুন কতটা নিষ্ঠুর এই লোক। ঠিক এই সময় একজন লোক এসে বলে তার জন্য খুশির খবর আছে, রাজা স্থানীয় রাজনৈতিক দল থেকে নির্বাচনের টিকিট পেয়েছে। এই খবরে তো রাজা খুবই খুশি হয়ে যায়। রাজার স্ত্রী তখন শেষ চেষ্টা হিসেবে বলে, এই বাচ্চাটি জন্মের সাথে সাথে সে সুখবর পেয়েছে, তার মানে এই বাচ্চাটি সৌভাগ্যের প্রতীক, তাকে যেন মারা না হয়, সে তার জীবনে সৌভাগ্য বয়ে আনবে। এই কথা শুনে রাজাও এবার রাজি হয়ে যায়, তবে এইটা বলে দেয় যে এই বাচ্চা যেন তার সামনে না আসে। এভাবেই এই বাচ্চাটি কোনো মতে বেঁচে যায়। সে খুব সৌভাগ্যবতী বলেই হয়তো এই যাত্রায় বেঁচে যায়। এরপরে আমরা রাজাকে ইলেকশন অফিসের সামনে তার বিরোধী দলের নেতা প্রভাকরের সাথে দেখি। প্রভাকর বলতে থাকে যে ইলেকশনে তার মতো সামান্য গ্রাম প্রধান কখনোই এমএলএ নির্বাচিত হতে পারবে না। এসব বলে সে রাজাকে অপমান করে। রাজা তখন বলে প্রভাকর যেন তার ক্ষমতাকে ছোট করে না দেখে, কিন্তু সে তো তবুও চুপ হয় না, সে রাজাকে উপহাস করতেই থাকে। কিন্তু সেই সময় দেখা যায় রাজার দলের এক বিশ্বস্ত কর্মী ভাদ্রা এসে এক কোপে প্রভাকরের হাতই কেটে দেয়। বোঝাই যায় এই রাজা কতটা ভয়ঙ্কর। তো এরপরই কেটে যায় বেশ কিছু সময়, আমরা প্রভাকরকে রাজার সাথেই দেখি। রাজা তখন প্রভাকরকে বলে সে যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে তার হাতের মতো তাকে তার জীবনটাও খোয়াতে হবে। প্রভাকর তখন বলতে থাকে যে সে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি আছে, তবে তার একটাই জিনিস চাওয়া, সে নিজের হাতে ভাদ্রাকে মারতে চায়। ভাদ্রাকে দেখলেই তার সেই অপমানের কথা মনে পড়ে, তাই সে তাকে প্রাণে মারতে চায়। রাজা এতটাই নিষ্ঠুর এবং স্বার্থপর যে সে নিজের লাভের জন্য তার বিশ্বস্ত ভাদ্রাকেও বলি দিয়ে দেয়। সে প্রভাকরকে অনুমতি দেয় ভাদ্রাকে মেরে ফেলতে, আর প্রভাকর ও ভাদ্রাকে তার পরিবারের সামনে মেরে ফেলে। ভাদ্রার ছোট ছেলে শিবা তো সবকিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল, তার চোখ মুখে তখন ক্ষোভ আর রাগ জল জল করতে থাকে। ওদিকে তো রাজার খেলা এখনো শেষ হয়নি। সে তার সহকারীকে বলে ভাদ্রার লোকদের প্রভাকরের ঠিকানা বলে দিতে, তারাই নিজ দায়িত্বে প্রভাকরকে খুঁজে বের করে মেরে ফেলবে, আর সে এভাবে সহজেই তার পথের সব শত্রুকে সরিয়ে দিবে। এখান থেকে দৃশ্য বেশ অনেক দিন পর চলে যায়। আমরা একটি গ্রামের মেলা দেখতে পাই। গ্রামবাসীরা সব এই মেলা বেশ উপভোগ করছিল, আনন্দ ফুর্তি করছিল সবাই মিলে। এই মেলাতেই আমরা পুষ্পা নামের এক মেয়েকে দেখতে পাই, যে তার প্রেমিকের সাথে গল্প করছিল। ঠিক এমন সময় একটি জিপ মেলা এসে থামে, যা দেখে মেলার মধ্যে থাকা সবাই অনেক চমকে যায়। সবার মধ্যে এক আতঙ্ক বিরাজ করে, আর তখনই সেই গাড়ি থেকে নামে এই গ্রামের আতঙ্ক বাইরেড্ডি। বাইরেড্ডি এসেই জিজ্ঞেস করে গতবারের মতো নাচের দল আসেনি কেন, যাত্রার দল কেন এসেছে। তখনই এক লোক বলে
গতবার সে নাচের দলের মেয়েদের সাথে যে ব্যবহার করেছিল, এরপর তারা আর আসতে রাজি হয়নি। বুঝাই যায় এই বাইরের চোখ সবসময় মেয়েদের উপর থাকে, তার চরিত্র মোটেও ভালো না। আর নাচের দলের মেয়েদের সাথেও নিশ্চয়ই সে কোনো খারাপ কিছুই করেছিল। আর এখন তারা না আসাতে সে যাত্রা দলের মধ্যেই মেয়ে খুঁজতে থাকে। এই সময়ই সে ওই পুষ্পার সাথে ধাক্কা খায়। পুষ্পাকে দেখেই তো তার মনে লোভ কাজ করে। তখনই যেন তার ভেতরের পশু জেগে ওঠে। সে পুষ্পাকে তুলে নিয়ে যায় আর তার সাথে করে জঘন্য কাজ। আর এরপরই পুষ্পার গলায় ফাঁস লাগিয়ে তাকে গাছে ঝুলিয়ে দেয়। বুঝুন তাহলে এরা কতটা শয়তান। আর এই পুরো দৃশ্য দূর থেকে তার প্রেমিক দেখছিল। এই সব কিছু দেখে সে শুধু কাঁদতেই থাকে, কিন্তু বাইরেটির বিরুদ্ধে কিছু করার বিন্দুমাত্র সাহস তার হয় না। বাইরেটি এতটাই ত্রাস সৃষ্টি করে রেখেছিল পুরো গ্রামে। তো পরদিন সবাই তো পুষ্পার লাশ আবিষ্কার করে। এরপরই সেখানে চলে আসে পুলিশ, সাংবাদিক। তবে কেউই তো সেই বাইরেটির বিরুদ্ধে কিছু বলার সুযোগই পায় না। আর পুষ্পার বাবা মা তো আহাজারি করে কাঁদতে থাকে, তাদের একমাত্র সন্তান যে মারা গেছে। রাজা তখন তার মেয়ে ভার্গাভীকে ফোন দেয়। ভার্গাভী ওই মেয়ে যাকে সে মারতে গিয়েও মারেনি। আর এখনো তার মেয়ের সাথে তার ব্যবহার খুব একটা ভালো নয়। আর এখানে আমরা জানতে পারি যে সে এখন এই প্রদেশের এমএলএ হয়ে গেছে, আর তার স্বপ্ন সে ভবিষ্যতে সিএম হবে। যাক, তো এখন সে তার মেয়েকে বলতে থাকে যে সে কি তার স্বামীকে পর্যাপ্ত সময় দিচ্ছে না, না হয় সে গ্রামের মেয়েদের ধরে কেন বাজে আচরণ করছে। ইলেকশন আসতে চলেছে, এখন এসব হলে কিভাবে চলবে। আমরা বুঝতে পারি বাইরেটি হলো রাজার জামাতা আর ভার্গাভীর স্বামী। ভার্গাভী তখন বলে সে নিজেই যেন বাইরের দিকে বুঝিয়ে বলে, কারণ সে রাজার কথা বেশি শুনবে। আসলে রাজা ভার্গাভীকে বাইরাড্ডির সাথে এক প্রকার জোরপূর্বকই বিয়ে দিয়েছিল। এই কাহিনী আমরা সামনেই জানতে পারবো। যাক, তো এরপর আমরা ভার্গাভীকে পুষ্পার বাড়িতে দেখি। সে পুষ্পার বাবা মাকে সান্ত্বনা দেয় আর কিছু টাকাও দেয়। একজন বৃদ্ধ তখন পুষ্পার মাকে বলে এই টাকায় তার মেয়ের রক্ত লেগে আছে। পুষ্পার মা এটা শুনেই সেই টাকা ফেলে দেয়। পুষ্পার প্রেমিক থানায় যায় আর বলে সে দেখেছে পুষ্পার সাথে এই কাজ বাইরেড্ডি করেছে। এটা শুনেই তো এসআই তাকে ভেতরে ডেকে পাঠায়। এর মধ্যেই আমরা শিবাকে জেল থেকে বের হতে দেখি। সে কি কারণে জেলে গিয়েছিল তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। তো তার বন্ধুরা তো তাকে নিয়ে গ্রামে ফিরে আসে, তারা খুব খুশি ছিল। কিন্তু এখানে আসার পরই তারা পুষ্পার ব্যাপারে তাকে সবকিছু খুলে বলে। পুষ্পার কথা শুনেই তো শিবা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। এরপরই তাকে আমরা ভার্গাভীর সাথে দেখা করতে দেখি। ভার্গাভী তো তাকে দেখেই জড়িয়ে ধরে আর বলে তার জন্যই শিবার জীবনটা শেষ হয়ে গেল। সে নিশ্চয়ই জানে ভার্গাভী এখন তার স্বামীর সব কাজে সায় দেয়, তার পাপের সমান ভাগিদার ভার্গাভী। শিবা এসব শুনে বলে সে বুঝতে পারছে এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে, আর আমরা দেখতে পাই শিবার মাকে রাজা ডেকে পাঠিয়েছে। রাজা তাকে জিজ্ঞেস করে তার ছেলে শিবা পড়াশোনায় মন না দিয়ে রাজনীতি নিয়ে কেন আছে। তাদের মতো নিচু জাতের লোকেরা কিছুই করতে পারবে না, তাই সে যেন খামাখা এসবের দিকে না আসে। তখনই তো শিবা চলে আসে। শিবা তখন তার মায়ের স্যান্ডেলটা তার পায়ের কাছে দেয় আর সেটা পরে নিতে বলে। শিবার মা নিচু জাতের বলে রাজার বাড়ির সামনে জুতো খুলে এসেছিল, কিন্তু শিবা সেই জুতো নিয়ে এসেছে। যাক, তো রাজা এরপর শিবাকে বলে সে যেন মন দিয়ে পড়াশোনা করে। পড়াশোনা শেষ করে সে তার এখানেই চাকরি করতে পারবে, তাই সে যেন অন্য কিছুতে মন না দেয়। শিবা তো ছোট থেকেই অনেক বেশি সাহসী ছিল, তাই সে বলে সে এখানে চাকরি করবে না। তার মতো খুনি লোকের সাথে সে থাকতে চায় না। নিজের অধিকার সে নিজেই আদায় করে নিবে। যে রাজা একজন মন্ত্রী হতে পারে, তবে শিক্ষার কিছুই সে জানে না। রাজা তো তখন প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় আর বলে রাজাকুণ্ডা তার সাম্রাজ্য, তাই শিবা যেন ঝামেলা না করে। রাজার লোকের সাথে তো এরপর শিবার প্রচন্ড মারামারি হয়। শিবা তো কাউকেই ছেড়ে কথা বলে না। এরপরই দৃশ্য আসে বর্তমানে। ভার্গাভী বলে শিবা রাজাকুণ্ডাকে যে অবস্থায় দেখে জেলে গেছে, এখন তার অবস্থা আরো বেশি খারাপ। রাজা রেড্ডির সাথে তার স্বামী বাই রেড্ডি আর তার ভাই বিবেক রেড্ডিও যোগ দিয়েছে। তার ভাই বিবেক আমেরিকা থেকে পড়ে আসলেও এসব খুন খারাপি ছাড়তে পারেনি, বরং সে আরো ভয়ানক হয়ে গেছে। খুন খারাপি, হত্যা, রক্ত এসব দিয়েই তার রাজনীতিতে প্রবেশ। শিবা সবকিছু শুনে বলে এই পরিবেশ ঠিক করতে হলে গ্রামে নির্বাচন হতে দিতে হবে, যেন রেড্ডিরা একচেটিয়া ভাবে এখানে থাকতে না পারে, আর এই ব্যবস্থা সেই করবে। এসব কথা বলেই ভার্গাভী চলে যায়। আমাদেরকে আবারও অতীতের দৃশ্য দেখানো হয়। আমরা শিবার কলেজের প্রথম দিনের দৃশ্য দেখতে পাই। কলেজে যাবে বলে তার মা তার জন্য নতুন কাপড় সেলাই করে আনে।
শিবা তখন বলে এসবের প্রয়োজন ছিল না মা, কিন্তু তার মা বলে কলেজে অনেক ধনী লোকের সন্তানরা থাকবে, নতুন কাপড় না পরলে তার আত্মবিশ্বাস কমে যাবে, পড়াতেও মন বসবে না, তাই সে তার জন্য নতুন কাপড় বানিয়েছে। শিবা তখন তার মাকে বলে মা, আত্মবিশ্বাসের জন্য আমার নতুন কাপড়ের দরকার নেই, আমি জানি পড়াশোনা আমার জন্য কতটা দরকার। যাক, এরপরই সে তার বন্ধু সাফির সাথে কলেজের দিকে রওনা দেয়। পথে যেতে যেতেই তারা বাসে রাজা রেড্ডির মেয়ে ভার্গাভিকে দেখে। শিবা তো আগে থেকেই তাকে চেনে আর পছন্দও করে। শিবার তো ভাগ্য ভালো যে ভার্গাভি তারই কলেজে ভর্তি হয়েছে। তো কলেজে যাওয়ার পরই শিবার সবখানে RSF জিন্দাবাদ এইটা লেখা দেখতে পায়। যাক, এরপরই সে আর সাফি ক্লাসে গিয়ে বসে। এই সময়ে কিছু ধনীর বখাটে ছেলে আসে। তার একটি লিস্ট বের করে নাম ডাকতে থাকে। ছেলেগুলো বলে তারা যাদের নাম ডাকবে তারা দাঁড়িয়ে থাকবে। তো কয়েকজন ছেলে মেয়ের সাথে সাফি আর শিবাও দাঁড়ায়। ওই ধনী বখাটে ছেলের দলের নেতা বলে তারা এখানে বিনা পয়সায় পড়তে এসেছে, তাই তাদের সিটে বসার কোনো অধিকার নেই। আসলে তারা নিচু জাতের ছিল বলে এই ছেলেগুলো তাদেরকে অপমান করছিল। তখনই তো সাফি এর প্রতিবাদ করতে চায়, কিন্তু ছেলেটি তাকে এক চড় মেরে দেয় আর তাদের দাঁড়িয়ে থাকতে বলে। এমন সময় প্রফেসর আসে। তখন সে সামু নিয়ে লেকচার দিতে শুরু করে। কিছুক্ষণ পরই ক্রান্তি নামের একজন ছেলে তার দলবল নিয়ে প্রবেশ করে সেখানে। ক্রান্তি বলে সে নতুন ছাত্রদের সাথে কথা বলতে চায়। সে তাদের জাতপাতের ঊর্ধ্বে থাকতে বলে, সবাইকে মিলেমিশে থাকতে বলে। তখন কেশাবা, যে ছেলেটি তাদেরকে দাঁড় করিয়ে রেখেছিল, সে বলে যে সে তার চাকরের ছেলেদের সাথে একই জায়গায় বসবে না। ক্রান্তি তখন বলে সে এমন কি হয়ে গেছে যে সে বাকিদের চেয়ে ভিন্ন হয়ে গেছে। কেশাবা তখন বলে ক্রান্তি জানে না সে কে। ক্রান্তি তো এবার রেগে গিয়ে তাকেই একটা চড় বসিয়ে দেয় আর ক্লাসের সবাইকে বলে যদি কখনো জাতপাতের সমস্যা হয় তারা যেন ক্রান্তির কাছে চলে আসে। শিবারা তো এইসব দেখে খুবই খুশি হয়। ক্লাস শেষে শিবা ক্রান্তির বন্ধুদের কাছে যায় আর জিজ্ঞেস করে ক্রান্তিকে আর RSF কি। ক্রান্তির বন্ধুরা বলে ক্রান্তি প্রথম যখন এখানে আসে সে খুব সাধারণ ছাত্র ছিল, তবে একদিন দেখা যায় শেখর নামের একটা ছেলে এসব জাতপাতের কারণে অত্যাচারিত হয়ে নিজেকেই শেষ করে দেয়। আর সেদিন থেকেই ক্রান্তি এই জাতপাতের সমস্যা শেষ করে দেওয়ার জন্য একটা মুভমেন্ট শুরু করে। এই মুভমেন্টটি RSF নামে পরিচিত। ক্রান্তি নিচু জাতের অসংখ্য ছাত্রদের সাহায্য করেছে আর এভাবেই সে তার কাজ চালিয়ে যেতে চায়। এসব কথা শুনে তো শিবা খুবই অনুপ্রাণিত হয় আর অনেক আনন্দিত হয় এই ভেবে যে তাদের সাথেও কেউ আছে। ওদিকে কেশাবা তার বড় ভাইয়ের কাছে যায়। সেও একই কলেজে পড়ে। তো কেশাবা তার ভাইকে বলে গ্রাম থেকে তাদের জাতের ছেলেদের ডেকে আনতে। সে ক্রান্তিকে দেখিয়ে দিবে তার কি ক্ষমতা। তখন তার ভাই তাকে বলে সে ক্রান্তির সম্পর্কে জানে না, তার পেছনে ইউনিয়নের সাপোর্ট আছে। এছাড়া সে আর RSF এর সদস্যরা মৃত্যুকে ভয় পায় না, তারা সবাই ভীষণ সাহসী। এই সময় শিবা আর সাফি সেখানে চলে আসে। কেশাবা তখন দোকানদারকে ধমকে বলে তার উচিত নিচু জাতির জন্য আলাদা ব্যবস্থা রাখা, এদের সাথে একই জায়গায় বসে সে খেতে পারবে না। শিবা তখন কিছু বলার চেষ্টা করে, তবে সাফি তাকে থামিয়ে দেয়। তখনই ক্রান্তির দলের লোকেরা চলে আসে আর কেশাবাকে সাবধান করে দেয় জাতপাতের কথা ভুলে যেতে। ভাইয়ের পক্ষ থেকে এবার কেশাবার বড় ভাই তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় আর বলে সে তার ভাইকে বুঝিয়ে বলবে। ওদিকে শিবা আর ভার্গাভির মধ্যে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তারা পড়াশোনার পাশাপাশি একসাথে অনেক সময় কাটায় আর ধীরে ধীরে একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করে। একদিন দেখা যায় কেশাবা আর তার মতো কিছু বখাটে ছেলেরা কলেজের নিচু জাতের ছেলেদেরকে ঘিরে ধরে। কেশাবা তাদের বলে সাহস থাকলে সামনে আসতে। ছেলেগুলো তো চুপচাপ দাঁড়িয়ে ছিল। তখনই সেখানে ক্রান্তির লোকজন চলে আসে। তাদের দেখে বাকিরা ভয় পেলেও এই কেশাবা ভয় পায় না। সে বলে আজ সে ক্রান্তিকে ছাড়বে না, সে ক্রান্তিকে মেরেই ফেলবে। একটুও ভয় না পেয়ে ক্রান্তি কেশাবার সামনে এসে দাঁড়ায় আর বুক চিতিয়ে বলে সাহস থাকলে গুলি চালাতে। তখনই তো কেশাবার সাথে থাকা বাকিরা পালিয়ে যায়। কেশাবার পেছনে তো রয়েছে তার এক মন্ত্রী আঙ্কেল, কিন্তু তাদের সাথে কেউ নেই, তাই তারা নিজের জীবন নিয়ে পালায়। ক্রান্তি বারবার বলে গুলি চালাতে। শেষ পর্যন্ত কেশাবা গুলি চালিয়ে দেয়, কিন্তু সেই গুলি তো তার নিজের হাতেই লাগে। এই খবর পৌঁছে যায় কেশাবার আঙ্কেল মিনিস্টার রাজা রেড্ডির কাছে। রাজা রেড্ডি বলে ক্রান্তিকে শায়েস্তা করার জন্য পুলিশকে খবর দিতে। পুলিশ তো তখন মধ্যরাতেই কলেজের বয়েজ হোস্টেলে তল্লাশি চালায়। সেখানে তারা ক্রান্তির জিনিসপত্রের ভেতর পিস্তল খুঁজে পায় আর ক্রান্তিকে সাথে সাথে গ্রেফতার করে। শিবা তখন ক্রান্তিকে বাঁচাতে এগিয়ে আসে আর বলে পিস্তল সেখানে সেই রেখেছে। ক্রান্তি তখন তাকে বুঝিয়ে সরে যেতে বলে আর পুলিশের সাথে চুপচাপ চলে যায়।
মুহূর্তের মধ্যেই সব ছাত্ররা থানার সামনে জড়ো হয় আর একভাবে স্লোগান দিতে থাকে ক্রান্তিকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সময় পুলিশ এসে বলে তারা পেছনের দরজা দিয়ে ক্রান্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দিয়েছে। শিবা আর সাফি সাথে সাথে চলে যায় ম্যাজিস্ট্রেট অফিসে। বাকিরা অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর শিবা এসে বলে তারা ম্যাজিস্ট্রেট অফিসের কোথাও ক্রান্তিকে পায়নি। এই সময় একটি ছেলে এসে কিছু একটা বলে, যাতে সবাই দৌড়ে কলেজে চলে যায়। দেখা যায় সেখানে ক্রান্তির লাশ পড়ে আছে। তাকে এই অবস্থায় দেখে তো আরএসএফ এর সবাই ভীষণ ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়ে পল্লবী, যার সাথে ক্রান্তির সম্পর্ক ছিল। সে তো পুলিশের কলার ধরে বলে তারা তার ক্রান্তিকে মেরে ফেলেছে। পুলিশ তখন বলে তাদের কোনো শখ নেই মানুষ মারার। ক্রান্তি তাদের পিস্তল নিয়ে তাদের কনস্টেবলকে গুলি করে পালিয়ে যাচ্ছিল, তাই তারা বাধ্য হয়েছে তাকে গুলি করতে। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা মা সবাই ভীষণ ভেঙে পড়ে। তার বাবা চন্দ্রশেখর একজন এন্টি ন্যাশনালিস্ট বিপ্লবী। সে বহুদিন পর ফিরে এসে যেন একেবারে হতবুদ্ধ হয়ে পড়ে। এরপরই সে তার ছেলের চিতায় আগুন দেয়। পরদিন কলেজে ছাত্ররা সবাই মিলে ক্রান্তিকে শ্রদ্ধা জানাচ্ছিল। তখনই কেশাবা আর তার দলের ছেলেরা চলে আসে। তারা তো তখন ক্রান্তিকে নিয়ে হাসাহাসি করতে থাকে, মজা করতে থাকে। কেশাবার ভাই তখন যায় পল্লবীর কাছে। সে তাকে বলে সে 3 বছর তাদের জন্য কিছুই করতে পারেনি, সে আজ তাকে ছাড়বে না। আজ ক্রান্তিও আসবে না তাকে বাঁচানোর জন্য। এরপর সে ক্রান্তির নামে অনেক আজে বাজে কথা বলে। পল্লবী তো এসব শুনেই তাকে এক চড় বসিয়ে দেয়। কেশাবার ভাই তো তখন প্রচন্ড রেগে যায় আর তার কাপড় ছিঁড়ে ফেলে। পল্লবী তখন নিজেকে বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে। তার পেছন পেছন যায় ওই শয়তানের দল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। এই সময় শিবা আসে। সে আরএসএফ এর পতাকা পল্লবীর গায়ে দিয়ে তার সম্ভ্রম বাঁচায়। এরপরই সে কেশাবাকে ধরে প্রচন্ড মারতে থাকে। কেশাবার সাথে তার ভীষণ লড়াই হয়। শিবা তো তাকে প্রায় আধমরাই করে ফেলে। এই সময়ে প্রিন্সিপাল এসে তাকে গুন্ডামি করতে মানা করে। শিবা তখন বলে নারীর ইজ্জতের কথা এলে সে 100 বার গুন্ডামি করবে। সাফি বলে কেশাবা যা করেছে তাতে প্রিন্সিপাল বাধা দেয় না, অথচ শিবাকে কেন বাধা দিচ্ছে। এরপরই সে প্রিন্সিপালের নামে মুর্দাবাদ স্লোগান দিতে থাকে। প্রিন্সিপাল তো সবাইকে সাসপেন্ড করার ভয় দেখায় আর সেখান থেকে চলে যায়। সাফি তখন শিবাকে এক কোনায় নিয়ে বলে ক্রান্তির মতো ক্ষমতাবান একজনকে এরা মেরে ফেলেছে, শিবাকেও তারা ছাড়বে না। তার কিছু হলে তার মা সহ্য করতে পারবে না। শিবা বলে তার মা বলে মৃত্যু যে কোনো সময় যে কোনো ভাবেই আসতে পারে, তাই সে ভয় পায় না। এই সময় সেখানে ভার্গাভি চলে আসে। সাফি আর ভার্গাভির বান্ধবী তাদের একা কথা বলতে দিয়ে সেখান থেকে সরে যায়। ভার্গাভি তখন শিবাকে একটা কিস করে তার কাজে সমর্থন জানায়, কারণ সে তাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করছিল। এরপর শিবাকে আমরা দেখতে পাই সে চন্দ্রশেখরের সাথে দেখা করতে এসেছে। চন্দ্রশেখর তখন বলতে থাকে তার ছেলে কখনো চন্দ্রশেখরের কোনো সাহায্য নেয়নি, কারণ সে একজন সরকার বিরোধী এন্টি ন্যাশনালিস্ট কর্মী। সে সবসময় বলতো সে তার মতো হতে চায় না, কিন্তু শিবাও তো তার ছেলের মতো, সে চাইলে তার সাহায্য নিতে পারে। শিবা তখন বলে তার গুরু ক্রান্তি যা করত সেও তাই করবে, সবার ন্যায়ের জন্য লড়বে, তাই তার চন্দ্রশেখরের সাহায্যের কোনো প্রয়োজন নেই। ওদিকে কলেজের প্রিন্সিপাল রাজাকে ফোন দেয় আর বলে এক ক্রান্তি যাওয়ার পর আর এক ক্রান্তির উত্থান ঘটেছে, আর নতুন এই ক্রান্তি অর্থাৎ তাদের গ্রামের ছেলে শিবা চন্দ্রশেখরের সাথে দেখা করছে। রাজা রেড্ডি যেন ব্যাপারটা সামলে নেয়। এরপরই আমরা শিবাকে দেখতে পাই। সে ভার্গাভির সাথে গল্প করছিল। ভার্গাভি বলে যে ভেদাভেদ তাদের সাথে বাড়ির বাইরে হয় সেই ভেদাভেদ ভার্গাভির সাথে তার বাড়ির ভেতরেই হয়। সে ছেলে না হওয়ার কারণে তার সাথেও এমন নিচু জাতের মতো করেই ব্যবহার করে তার বাবা। শিবার তো ভার্গাভির এই কথা শুনে খুব খারাপ লাগে। এরপরই তাদের ঘনিষ্ঠতা আরো বেড়ে যায়। বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে শিবার সাথে দেখা করতে থাকে ভার্গাভি। একদিন তারা দুজন ভার্গাভির বাড়িতেই রোম্যান্স করছিল। রাজা বাড়ি ছিল না এই সুযোগে। রাজা তখন মাতাল হয়ে তার শালার সাথে বাড়ি ফিরলে শিবা শুনতে পায় রাজা শিবারই বাড়িতে আগুন দিয়ে এসেছে। এই কথা শুনে তো শিবা রাজার সামনে দিয়েই পাগলের মতো ছুটে বেরিয়ে যায়। রাজার শালা তখন বলে তাদের এই বাড়িতে নিচু জাতের লোকেরা জুতো পরে ঢুকতে পারে না, আর এখানে নিচু জাতের ছেলে তাদের মেয়ের সাথেই ছিল। রাজা তখন ক্ষেপে বলে সে কিছুতেই ব্যাপারটা মানতে পারবে না। শিবার বাড়িতে ওদিকে দাউ দাউ করে জ্বলছিল। শিবা তার বাড়িতে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। সে তখন কাঁদতে কাঁদতে বলে তার মা ভেতরে রয়ে গেছে, কিন্তু পুলিশ তো তার কোনো কথা শোনে না। এই সময়ই চন্দ্রশেখর তার দলবল নিয়ে চলে আসে আর তাদের সাথে পুলিশের গোলাগুলিও হয়। এসবের ভেতরে
চন্দ্রশেখর হয় আহত। রাজা তখন তার মেয়ের সাথে স্থানীয় রাজনীতিবিদের বকে যাওয়া ছেলে সেই বাইরেড্ডির বিয়ে ঠিক করে ফেলে। বাইরেড্ডির বাবা বলে তার ছেলের সাথে রাজার নিজের মেয়ের বিয়ে দেওয়ার কথা না, হঠাৎ সে কেন এই পরিকল্পনা করলো? নিশ্চয়ই তার মেয়ে নিচু জাতের ছেলের সাথে কিছু করেছে। রাজা তখন বলে তার সিএম হওয়ার জন্য বাইরেড্ডির বাবার সাহায্যের প্রয়োজন, তাই সে আত্মীয়তা করছে। বাইরেড্ডির বাবা বলে সে এখানে রাচাকুন্ডাতে নির্বাচন হতে দিবে না, বরং রাজা যেন রাচাকুন্ডার ভার তার ছেলের জিম্মায় ছেড়ে দেয়। রাজা তখন আর কিছুই বলে না। ভার্গাভীরও বিয়ে হয়ে যায়। সেও এই বিয়ের বিরুদ্ধে কিছুই করতে পারে না। তখন কাঁদতে কাঁদতে তার মা বলে সে ভেবেছিল বিয়ের পর ভার্গাভী এই নরক থেকে মুক্তি পাবে, কিন্তু সে তো আরো বড় নরকে গিয়ে পড়েছে। আর এরপর রাজা রেড্ডি শিবাকেও জেলে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে কোনো অপরাধ না করেও শিবাকে বেশ অনেক বছরই জেল খাটতে হয়। দৃশ্য বর্তমানে আসলে আমরা দেখি ভার্গাভী কান্না করছে। ওদিকে শিবা চলে যায় আরএসএফ দলের লোকেদের কাছে। বাইরেটি তার জিপে করে তখন কোথাও যাচ্ছিল। হঠাৎ করে বেশ কিছু লোককে আমরা তাকে ঘিরে ধরতে দেখি। তার জিপের উপর একের পর এক বোমা পড়তে থাকে। আহত অবস্থায় বাইরেটি লোকগুলোর সাথে লড়াই শুরু করে। প্রচন্ড লড়াই করার পর লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। বাইরেটি তো প্রচন্ড রেগে যায়। তখন তার লোকেরা বলে আশেপাশের সব গ্রাম খুঁজে লোকগুলোকে তারা ঠিকই তার সামনে নিয়ে আসবে। একসময় পুলিশ আসে আর বলে খুব সম্ভবত ইন্টারন্যাশনালিস্ট নকশাল বাহিনীরই কাজ ছিল এটা। সেই সময় ভার্গাভী আসে স্বামীর ক্ষত পরিষ্কার করে দিতে, কিন্তু বাইরেটি তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার বাবাও তাকে রাগ করে সেখান থেকে চলে যেতে বলে। ভেতরে গিয়ে এবার ভার্গাভী বাইরেড্ডির সহকারীর গলা চেপে ধরে আর বলে সে একটি সামান্য বোমা ফাটানোর কাজও ঠিক করে করতে পারল না, বাইরেড্ডি বেঁচে গেল কি করে। ভার্গাভী আরো বলে সে 7 বছর ধরে প্রতি রাতে যন্ত্রণা সহ্য করে আসছে, আর যন্ত্রণা সহ্য করতে সে রাজি নয়। বাইরেড্ডিকে সে ছাড়বে না, তাকে সে বাঁচতে দিবে না। আমরা বুঝতে পারি কোনো নকশাল কিংবা আরএসএফ নয়, ভার্গাভী তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করছে। সেজন্য সে বাইরেটিরই লোককে হাত করে নিয়েছে। তো দুলাভাইয়ের এমন অবস্থার কথা শুনে তো বিবেক রেড্ডি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এরপরে আমরা সব রাজনীতিবিদদের একটা পার্টিতে দেখি। এই পার্টিতে বর্তমান সিএম ভবিষ্যৎ সিএম এর নাম ঘোষণা দিবেন। সিএম তখন বিবেককে বলে সবাই যৌতুক হিসেবে সোনাদানা, টাকা পয়সা, জায়গা জমি এই সব কিছু খোঁজে, আর বিবেকের বাবা খোঁজে রাজনৈতিক সুবিধা। তার বোনকেও এভাবে বিয়ে দিয়েছে, আর এখন বিবেককেও এভাবেই বিয়ে দিবে। এরপর সিএম স্টেজে যায় আর বলে তার মাথায় ভবিষ্যৎ সিএম হিসেবে রাজা রেড্ডির নাম রয়েছে। রাজা রেড্ডিও তখন হাত নেড়ে নিজের অস্তিত্বের জানান দেয়। এর মধ্যে মুথাইয়া নামের একজন মন্ত্রী বাইরেড্ডির কাছে গিয়ে বলে তারও উচিত মন্ত্রী হয়ে যাওয়া। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সে সহজেই সামলাতে পারবে, আর এভাবে সে তার পছন্দ মতো মহিলাও পাবে। এই বলেই মুথাইয়া খিক খিক করে হাসতে থাকে। বাইরেড্ডি তো তখন প্রচন্ড রেগে যায় আর লোকটির উপর চেঁচিয়ে ওঠে। মুথাইয়াও রেগে গিয়ে বাইরেড্ডিকে বলে এটি তার বাড়ি নয়, আর মুথাইয়াও তার কোনো চাকর নয়। মুথাইয়ার উপর বাইরেড্ডি তখন চড়াও হয়। পরিস্থিতি সামলাতে সিএম সেখানে আসে। বাইরেড্ডি তখন সিএমকে এক ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। সিএম তো এবার বেশ ক্ষেপে যায়। মুথাইয়াও সুযোগ বুঝে সিএম এর সাথে দেখা করে। সে তখন মুথাইয়ার চাটুকারিতা দেখে বলে রাজাকে সরানোর ব্যাপারে মুথাইয়া তাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। বিবেকও তার বাবাকে বলছিল মুথাইয়া পরিকল্পনা করেই এসেছে বাইরের দিকে চটিয়ে তাদের অপমান করতে। মুথাইয়াকে দিয়েই সিএমকে সরাতে হবে আর তার জায়গা নিতে হবে। বিবেকের পর এক নারী সাংবাদিকের কাছে চলে যায়, যার সাথে আগে থেকে বিবেকেরও সম্পর্ক আছে। সে সাংবাদিককে বলে সে যেন তার পত্রিকায় লেখে যে সিএম এর দুর্নীতি আর কুকীর্তির বিরুদ্ধে তার কাছে প্রমাণ আছে। এরপর বিবেক চলে যায় মুথাইয়ার কাছে আর তাকে সিডি প্লেয়ার দেখায়। দেখা যায় বিবেক তার নাতনিকে কিডন্যাপ করে রেখেছে। মুথাইয়া তখন কাঁদতে কাঁদতে বলে তার নাতনিকে ছেড়ে দিতে। বিবেক যা বলবে মুথাইয়া তাই করবে। তো এরপর বিবেকের কথা মতো মুথাইয়া সংবাদ সম্মেলন ডাকে আর সাংবাদিকদের বলে সবাই সিএমকে যেমন ভালোভাবে সে তেমন নয়, তার অনেক গোপন কীর্তি রয়েছে। এই সব কিছু নিয়ে তো দলের ভেতর প্রচন্ড ঝামেলা হয়। সবাই বলে মুথাইয়ার মতো গুরুত্বপূর্ণ একজন যখন এসব কথা বলেছে তখন সিএমকে নিয়ে কেউ ভরসা করবে না, তাই তারা চায় সিএম পদত্যাগ করুক। সবকিছু দেখে শুনে মুচকি মুচকি হাসতে থাকে রাজা আর বিবেক। তাদের পরিকল্পনা মতোই সবকিছু এগোচ্ছে। অন্যদিকে আমরা এক পুলিশ দেখতে পাই।
যে বাইরেড্ডির বাড়িতে আছে। পুলিশ অফিসার হলেও সে বাইরেড্ডির বাড়িতেই থাকে আর চাকর বাকরের কাজ করে। তাকে অন্যরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে একদিন সে বাইরেড্ডির সাথে বেয়াদবি করেছিল। সে তার সামনে তাকে না চিনতে পেরেই তাকে অনেক কথা বলে ফেলেছিল, যার শাস্তি স্বরূপ তাকে এখন তার বাড়িতে চাকরের কাজ করতে হয়। কিন্তু সে বলে যে আজ সে আর বাইরেড্ডিকে ভয় পাবে না, তাকে বলবে ছেড়ে দেওয়ার কথা। তবে বাইরেড্ডিকে দেখেই তো তার সব সাহস উবে যায়। বাইরেড্ডিকে সে বাড়ি ফেরার কথা বলতেই সে বলে সে নিজেও যাবে আর তার স্ত্রীকে দেখে আসবে। পুলিশটি তখন বলে তার তো কোনো স্ত্রীই নেই আর সে এখানেই থাকবে। সে ভালো করেই জানে বাইরেড্ডির নজর পড়লে তার স্ত্রীর কি হবে, তাই সে এখানে থাকাটাকেই শ্রেয় মনে করে। এদিকে মুথাইয়া বিবেককে ফোন দিয়ে বলে তার কথা মতো সব কাজই করেছে সে, তবুও কেন তার নাতনি ফিরে আসছে না। বিবেক বলে তাকে শেষ একটি কাজ করতে হবে, আর তা হলো নিজেকেই শেষ করে দিতে হবে। এই কাজ করার মাধ্যমেই তার নাতনি ফিরে আসবে। মুথাইয়ার তখন আর করার কিচ্ছু থাকে না, তাই সে একটি নোট লিখে নিজেকেই শেষ করে দেয়। মুথাইয়ার মৃত্যুতে তো সিএম প্রচণ্ড রেগে যায় আর রাজার কাছে এসে বলে সে কখনো কল্পনা করেনি নিজে ক্ষমতায় বসার জন্য একজন মানুষকে রাজা শেষ করে দিবে। রাজা তখন নরম হয়ে তাকে কিছু একটা বলতে যায়, তবে সেই সময় বিবেক চলে আসে সামনে। সে এসেই নিজের বাবার সামনেই পায়ের উপর পা তুলে বসে আর বলে তাদের সামনে যে আসবে তাকে তারা এভাবেই শেষ করে দিবে। রাজা তখন সিএমকে কিছু একটা বলতে চায়, তবে বিবেক তার বাবাকে চুপ করিয়ে দেয়। ছেলের এই অ্যাটিটিউডগুলো তো রাজার মোটেই ভালো লাগে না। সে বুঝতে পারে তার ছেলে কতটা ভয়ানক হয়ে উঠেছে। তবে ছেলের সাথে তাল মিলিয়ে রাজা সিএমকে বলে এর আগে 2 বারের নির্বাচনে সে সিএম হতে পারেনি, তবে এই সিএম এর মতো এত কান্নাকাটিও করেনি। সে হার মেনেছে, সিএম এরও উচিত হার মেনে নেয়া। সিএম বলে গত 2 বারের মতো এবারও রাজা সিএম হতে পারবে না, কেউ না কেউ তার বিরুদ্ধে এসে দাঁড়াবে, আর যেই দাঁড়াক না কেন সিএম তাকে সম্পূর্ণ সমর্থন করবে। এই বলেই সেখান থেকে চলে যায় সিএম। এদিকে দেখা যায় বাইরেড্ডি বাড়ি যায় আর ভার্গাভিকে বলে সে শুনেছে ভার্গাভির প্রেমিক জেল থেকে বের হয়েছে আর সে তার সাথে দেখাও করেছে নিশ্চয়ই। ভার্গাভি তখন বলে সে শুধুমাত্র তার ক্লাসমেট ছিল। সেই সময় বাইরেড্ডি খুবই নোংরা ভাষায় বলে তার শরীর কেমন তা তার প্রেমিক জানতে পারল না। এটা খুবই আফসোসের বিষয়। ভার্গাভি তখন ঘৃণার সাথে বলে সে নিজের স্ত্রীকে নিয়ে এমন কথা কি করে বলছে। বাইরেড্ডি বলে সে জানে ভার্গাভিও এমন কোনো ভালো মানুষ নয়, বিয়ের আগে সে অনেক কিছু করেছে, তবে এখন যদি সে তার প্রেমিকের সাথে কিছু করে তাহলে বাইরেড্ডি তাকে মেরেই ফেলবে। এবার ভার্গাভিও রেগে গিয়ে বলে সে যদি আসল পুরুষ হয়ে থাকে তাহলে যেন একা যায়, শিবা তাকে মজা দেখিয়ে ছাড়বে। নিজের পুরুষত্বের প্রশ্ন আসলে বাইরেড্ডিও চলে যায় শিবার কাছে আর বলে সে তার স্ত্রীর কাছে শিবার অনেক প্রশংসা শুনেছে, তাই সে দেখতে এসেছে শিবা কতটা বীর পুরুষ। এই বলেই বাইরেড্ডি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এবার তো দুজনের মধ্যে প্রচন্ড লড়াই হতে থাকে। গ্রামের লোকেরা সেখানে জমা হয়ে যায়। গ্রামের লোকেরা তো শিবাকে বলে সে যেন বাইরেড্ডিকে শেষ করে দেয়। দুজন তো তখন সমান সমান টক্কর দিতে থাকে। এমন সময়ই কালেক্টর পুলিশ নিয়ে চলে আসে আর দ্রুত দুজনকে থামায়। দেখা যায় কালেক্টর তো শিবার কলেজের বন্ধু। তো কালেক্টর বলে যে সে এসব গুন্ডামি কেন করছে, সে যেন অনন্তপুর যায় আর সেখানের কালেক্টর তার চাকরির ব্যবস্থা করে দিবে, এখানে থেকে এসব যেন সে না করে। শিবা তখন বলে সে যা করছে তা হলো এক ধরনের যুদ্ধ, নিজের মৌলিক চাহিদা পূরণের যুদ্ধ, সবার ন্যায়ের জন্যই সে যুদ্ধ করছে। কালেক্টর তখন তাকে আবারও চাকরির জন্য যেতে বলে, কারণ তার মায়েরও শেষ ইচ্ছা এটাই ছিল। কিন্তু এরপরও তো শিবা সেই কথায় সাড়া দেয় না। এরপরই বাইরের দিকে গ্রামের একটা কুঁড়ে ঘরে দেখা যায় যে বসে বসে মদ পান করছিল আর কিছু মেয়ে সেখানে তার মনোরঞ্জন করতে বসে আছে। বাইরেড্ডি সেখানে এসেছিল শিবাকে মারতে না পারার অপমান ভোলার জন্য। তো সে যখন মাতাল হয়ে যায় তখনই দেখা যায় যে মেয়েগুলো তার মনোরঞ্জন করতে এসেছিল তারা আসলে মেয়ে নয়, পুরুষ, আর এরা সবাই জড়ো হয়েছে বাইরেড্ডিকে মেরে ফেলার জন্য। তখন দেখা যায় 2-3 জন নয়, পুরো গ্রামের সবাই মিলে বাইরেড্ডিকে ঘিরে ধরে আর অনেক মারতে থাকে। সে সময় দেখা যায় ভার্গাভি সেই গ্রামের মন্দিরে পুজো দিতে এসেছিল। মা কালীর পুজো দিয়ে ভার্গাভি তখন মা কালীর বেশ ধারণ করে। এরপরই সে সেখানে চলে আসে। ভার্গাভির ইশারায় এক গ্রামবাসী বাইরেড্ডির মাথা কেটে ফেলে দেয় আর এভাবেই তার মতো শয়তানের ইতি ঘটে এখানে। আর ভার্গাভির 7 বছরের নরক যন্ত্রণাও আজ শেষ হয়। বাইরেড্ডির মৃত্যুর পর তার বাবা এসে অনেক হুমকি ধামকি দিতে শুরু করে। রাজা তখন তাকে চুপ করিয়ে দেয় আর বলে ইলেকশন শেষ হলে সে নিজের হাতে সবাইকে মেরে ফেলবে। বাইরেড্ডির বাবা বলে তার মধ্যে জামাতাকে হারানোর কোনো কষ্ট নেই, মেয়েকে বিধবা দেখারও কষ্ট নেই, সে তো তার রাজনীতি নিয়ে আছে। তার নিজের ছেলে হারালে সে বুঝতে পারবে
ছেলে হারানোর যন্ত্রণা কেমন। তো সে আর কিছু বলার আগেই বিবেক এসে তাকে থামিয়ে দেয়। এদিকে শিবাকে আমরা দেখতে পাই যে পল্লবীর কাছে গেছে। সবকিছু শুনে পল্লবী বলে সে তো চিন্তাই করতে পারছে না এই ভার্গাভী তাদের কলেজে দেখা ভার্গাভী সেই আদেশ দিয়ে তার স্বামীকে মেরে ফেলেছে। এ কি করে সম্ভব? নিশ্চয়ই রাচাকুণ্ডাতে বড় কোনো ষড়যন্ত্র চলছে। ওদিকে বিবেক এসে তার বাবাকে বলে তার বাবা এখনো রাচাকুণ্ডা ছেড়ে কেন যায়নি। রাচাকুণ্ডা এখন বিবেকের কথায় চলবে। রাজা তখন জিজ্ঞেস করে আসলে সিএম কে হবে, সে নাকি বিবেক। বিবেক বলে বিবেক হওয়া আর রাজা হওয়া একই কথা। রাজা তখন বলে সে 20 বছর ধরে এই জায়গায় আসার জন্য অপেক্ষা করছিল। আর বিবেক এত তাড়াহুড়ো কেন করছে? কিছুদিন পর তো সেও সিএম হতে পারবে, বিবেক তো তারই বংশধর। বিবেক তখন বলে সে ভবিষ্যতের কথা জানে না, সে এখনই সিএম হতে চায়। এতে তার সামনে যে আসবে তাকেই সে সরিয়ে দিবে। তার মামা তাকে কিছু বলতে গেলে বিবেক তাকেও চুপ করিয়ে দেয় আর বলে এবারে চাকর হয়ে তার গলা এত বড় কিভাবে হয়। রাজা তখন আর কিছুই বলার সাহস পায় না। সে শুধু বলে সে বোঝেনি যে ছেলের জন্য সে এত অস্থির হয়েছিল সেই ছেলেই সাপ হয়ে তাকে দংশন করবে। এসব বলতে বলতেই সে অসুস্থ হয়ে পড়ে, তার শরীর অবশ হয়ে যায়। কিন্তু বিবেক তো এসব পাত্তা না দিয়ে বলে তাকে 2 জায়গা থেকে ইলেকশন লড়তে হবে, এক হলো রাচাকুণ্ডা আর এক হলো অনন্তপুর। এমন সময় সেখানে আগমন হয় ভার্গাভীর। সে বলে এই রাচাকুণ্ডা থেকে ভার্গাভীর ইলেকশন লড়বে, কারণ এই রাচাকুণ্ডা তার স্বামীর জায়গা, তার স্বামীর পরিবর্তে সেই ইলেকশন লড়বে। এটা শুনে তার মায়ের মুখে হাসি ফুটে ওঠে। তখন তাকে বলা হয় যে পরিবারের পুরুষরা মরে যায়নি, যে নারীদের ইলেকশন লড়তে হবে। ভার্গাভী তখন দ্বিগুণ তেজে বলে এই পরিবারের কি নিয়ম সে তার থোড়াই কেয়ার করে, সে বাইরের দির স্ত্রী, আর স্ত্রী হিসেবে তার যা দায়িত্ব সে তাই করবে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এই সব কিছু শুনে তো হতভম্ব হয়ে যায় বিবেক আর রাজা। বিবেক তখন তার বোনকে উদ্দেশ্য করে বলে সে যা খুশি তাই করতে পারে, সে দেখে নিবে ভার্গাভীর দৌড় কত দূর, সে কি করতে পারে। এরপর সে তার বাবাকে বলে সে একটি নয় 2টি সাপের জন্ম দিয়েছে। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই আমরা জানতে পারি আসলে বিবেকের সেই সাংবাদিক বান্ধবী ভার্গাভীর সাথেই মিলেছিল। সে তো এতদিন বিবেকের সাথে ঘনিষ্ঠ হয়ে তার থেকে সব তথ্য কালেক্ট করে ভার্গাভীকে দিয়ে দিত। তাই ভার্গাভী আগে থেকেই জানতো যে তার ভাই তার লোকেদেরকে টাকা দিয়ে হাত করে রেখেছে। সে তার সব দুর্নীতির কথাও জেনে গিয়েছিল। বিবেকও তো এইসব জানতে পেরে প্রচন্ড রেগে যায় আর বলে সে ইলেকশনের পর কাউকে ছাড়বে না। ভার্গাভী এবার যায় তার শ্বশুরের কাছে আর বলে সে গর্ভবতী, সে তার ছেলের সন্তানের মা হতে চলেছে। আর তাদের সন্তানের কথা ভেবে সে তার স্বামীর জায়গায় ইলেকশন লড়তে চায়। কেউ যেন তার স্বামীর কথা ভুলে না যায়। বাইরের দির বাবা তখন দ্বিধায় পড়ে যায় যে সে কি করবে। শেষ পর্যন্ত সে ভার্গাভীকে সমর্থন জানায় আর তাকে নিয়ে পার্টি অফিসে চলে যায়। তার মতো রূপসী মেয়েকে দেখে তো পার্টি অফিসের অর্ধেক মানুষের চোখ লোভে আর বাকিদের হিংসায় জ্বলজ্বল করতে থাকে। পার্টির লিডার বলে তার পরিবারের লোকেরাই তার এমএলএ হওয়ার টিকিট নেয়ার পথে বাধা দিচ্ছে, তবুও তার এমএলএ হওয়া মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। ভার্গাভী তখন বলে সে এমনিতে এমএলএ হতে পারবে, তার এই বিষয়ে চিন্তার কিছুই নেই, কিন্তু সে এখানে এসেছে সিএম হওয়ার টিকিট নেয়ার জন্য। পার্টি লিডার তো তার কথায় হতভম্ব হয়ে যায় আর বলে সে যদি মহিলা আর বিধবা না হতো লিডার তাকে এখান থেকে বের করে দিত। ভার্গাভী বলে সে এই কাজ করছে না কারণ সে জানে তার মতো গুণ সিএম পদপ্রার্থী অন্য কারো নেই। এখানে যারা আছে সবাই অশিক্ষিত আর বোকা। ভার্গাভী যদি সিএম হয়ে যায় তাহলে পার্টির লাভ বই ক্ষতি হবে না। লিডার এবার নরম হয় আর বলে সে এখনো নিশ্চিত না, সে উপরি মহলে কথা বলে দেখবে। এরপরই আমরা দেখতে পাই সিএম হওয়ার জন্য বৈঠকে বিবেক সহ সবাই এসে উপস্থিত হয়েছে। পার্টির লিডার বলে সিএম পদপ্রার্থী নতুন একজন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হবে। এই কথা শুনে তো বিবেক চমকে ওঠে। তার বিস্ময় আরো বাড়ে যখন পার্টির লিডার স্বাগত জানায় রাজা রেড্ডির মেয়ে আর বাইরেড্ডির স্ত্রী ভার্গাভী রেড্ডিকে। ভার্গাভীকে দেখে তো পার্টি অফিসে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। পার্টি লিডার বলে এই প্রথমবারের মতো একই পরিবারের 2 সদস্য একে অন্যের বিরুদ্ধে লড়বে। ভার্গাভী তখন বলে সে ভুল বলেছে, তারা একই পরিবারের সদস্য নয়, একটি মেয়ের বিয়ের পরের পরিবারই তার আসল পরিবার। এ কথা শুনে তার শ্বশুর তো খুবই খুশি হয়। সেই সময় একজন বলে ওঠে যে এত কম বয়সী মেয়ে কিভাবে সিএম এর জন্য লড়বে। ভার্গাভী বলে তার ভাই বিবেক তার চেয়ে বয়সে ছোট, সে লড়তে পারলে ভার্গাভী কেন পারবে না। ভার্গাভীর এই কথা শুনে লোকটির তো মুখই বন্ধ হয়ে যায়। আরেকজন বলে অনভিজ্ঞ মানুষ কিভাবে সিএম এর জন্য লড়বে। ভার্গাভী তখন তার একটা গোপন কথা তুলে তার মুখ বন্ধ করিয়ে দেয়। প্রত্যেকের প্রত্যেকটি প্রশ্নের জবাব ভার্গাভীর কাছে আছে, তাই কেউ তার সাথে কথায় পেরে ওঠে না। লিডার তখন বলে ভোটাভুটির দিনেই সব ঠিক হয়ে যাবে,
যে কে জিতবে আর কে জিতবে না। তো বিবেক এখান থেকে যাওয়ার সময় ভার্গাভীকে বলে যে শুধুমাত্র বাইরেড্ডির বাবার সাথে থাকলেই হবে না, বিবেক সব এমএলএদেরকে কিনে ফেলার সামর্থ্য রাখে, যা ভার্গাভী রাখে না। আমরা তখন দেখতে পাই ভার্গাভীর সামর্থ্য। প্রথমে সে একেবারে সিএম এর কাছে যায় আর বলে মুথাইয়া মারা যাওয়ার আগে তার সম্পর্কে যে প্রমাণগুলো রেখে গেছে সেগুলো তার কাছে আছে, সে প্রমাণগুলো সিএম এর হাতে তুলে দিবে। যদি সিএম তাকে সমর্থন দেয় তাহলে সে সসম্মানে রিটায়ার করতে পারবে, না হলে তাকে বেইজ্জত হয়ে রাজনীতি ছেড়ে দিতে হবে। এরপরই সে এমএলএদের ঘরে ঘরে গিয়ে সবাইকে বুঝাতে থাকে যে তার রাজনীতিতে আসা আর সিএম হওয়াটা কেন গুরুত্বপূর্ণ। যার যেই জিনিসের প্রতি দুর্বলতা রয়েছে সেই দিকটাকে অস্ত্র করেই ভার্গাভী তার বক্তব্য দেয়। কাউকে সে বন্দুকের ভয় দেখায়, তো কাউকে ইমোশনালি দুর্বল করে। শেষ পর্যন্ত সবাই তার দলে যোগ দেয়, বলা উচিত দিতে বাধ্য হয়। এরপরে বিবেক বাড়ি ফিরে বোনকে জিজ্ঞেস করে সে এমন কি দিয়েছে সব এমএলএকে, সে কি তার যৌবন বিক্রি করে দিয়েছে যে সবাই তার পক্ষে চলে গেল। ভার্গাভী তখন তাকে ভদ্রভাবে কথা বলতে বলে। বিবেক বলে সে দেখে নিবে শেষ পর্যন্ত কে ইলেকশন জিতে। এরপরই চলে আসে সেই দিন যেদিন কে সিএম নির্বাচনে লড়বে তা ঘোষণা দেয়া হবে। সবার ভোটে ভার্গাভীকেই সিএম পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়। বিবেক তো প্রচন্ড রেগে যায় আর বলে সিএম তো পরের কথা, সে দেখে নিবে কিভাবে সে রাচাকুন্ডায় নির্বাচিত হয়। আগে সে রাচাকুন্ডা থেকে এমএলএ হয়ে দেখাক, এরপর সে সিএম হবে। সে তো তাকে রাচাকুন্ডা থেকে এমএলএই হতে দিবে না। ভার্গাভী তো এই সব কিছু উপেক্ষা করে নির্বাচনের প্রচারণা শুরু করে। প্রথমেই এমএলএ নির্বাচন, তার লোকেরাই বিবেকের নাম করে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আর মানুষও তখন বিবেকের কাছ থেকে দূরে সরে ভার্গাভীর প্রতি আরো বেশি আকৃষ্ট হতে থাকে। তার বিপরীতে আছে বিবেক আর শিবা। দেখা যায় শিবাও ক্যাম্পেইন শুরু করে আর বলে রাজা রেড্ডির ছেলে জিতুক কিংবা মেয়ে, স্বৈরশাসনের অবসান হবে না, গণতন্ত্রের জন্য এদের সবাইকে হটাতে হবে। এর বিপরীতে ভার্গাভী বলে শিবার বাবাই তার বাবার হয়ে কাজ করত আর শিবার বাবার সম্মানার্থেই তাকে জয়ী হতে হবে। এছাড়া সে মানুষকে ইমোশনালি দুর্বলও করে ফেলে। সে মানুষকে বলে তার বাবা আর তার ভাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার মাও তাকে সাহায্য না করে স্বামী আর ছেলেকেই সাহায্য করছে, তার তো স্বামীও মারা গেছে, সে একেবারেই অসহায়, তারা যদি তার পাশে না থাকে তাহলে সে কোথায় যাবে। এই সব কিছু শুনে তো মানুষ তার প্রতি দুর্বল হতে শুরু করে। আর বিবেক চেষ্টা করে ভার্গাভীর ডান হাত অর্থাৎ বাইরেড্ডির সেই পুরনো সহকারীকে তার হাত করতে। বিবেক তাকে বলে সে জানে বাইরেড্ডি তার বোনের সাথে নোংরা কাজ করেছে আর এই জন্যই সে নিজে বাইরেড্ডিকে মারার দলের একজন ছিল। এখন কেন সে বাইরেড্ডির স্ত্রীর সাথে আছে। তো এরপরই দেখা যায় ভার্গাভী একদিন সুযোগ বুঝে তার সেই সহকারীকে মেরে ফেলে আর বলতে থাকে সে জানে বিবেক বুঝে গেছে যে তার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে তার এই সহকারী, এ কারণেই সে তাকে হাত করার চেষ্টা করবে, কিন্তু ভার্গাভী তো সেই সুযোগ তাকে কখনোই দিবে না। আমরা বুঝতে পারি ভার্গাভী কতটা ভয়ানক হয়ে গেছে। এদিকে বিবেকের মামা টাকা পয়সা দিয়ে সবাইকে বিবেককে ভোট দেওয়ার জন্য বলতে থাকে। এই সময় আমরা এক পুলিশ অফিসারকে দেখতে পাই যে সব টাকা দিয়ে নির্বাচনের ভোট কিনে নেয়ার বিরুদ্ধে দাঁড়ায়। এটা সেই পুলিশ অফিসার যে একসময় বাইরেড্ডির বাড়িতে কাজ করত। বিবেকের মামা তখন তাকে বুঝিয়ে দলে আনার চেষ্টা করে, তবে বাইরেড্ডির থেকে মুক্তি পেয়ে সে এখন অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সবচেয়ে বড় কথা সেই এখন প্রমোশন পেয়ে এসআই হয়েছে, তাই তার অনেক ক্ষমতা, সে কোনো অনর্থ এখন হতে দিবে না। তো এই সব কিছু মিলিয়েই চলে আসে নির্বাচনের দিন। জনগণ ভোট দিতে শুরু করে। বিবেক তো জোর করে ভয় দেখিয়ে জালি ভোট দিয়ে অনেক ঝামেলা করে। এর মধ্যেই ভোটাভুটি চলতে থাকে। এদিকে ভার্গাভী তার বাবাকে খাইয়ে দিতে দিতে বলে তার বাবা জন্মের প্রথম দিনে তাকে মেরে ফেলতে চেয়েছিল। এরপর সে বড় হয়ে ঠিক করেছে যাই হোক না কেন ধীরে ধীরে সে তার বাবার জীবন শেষ করে দিবে। আর সেভাবেই সে আজকের এই জায়গায় এসে পৌঁছেছে। রাজা 20 বছর ধরে যা পায়নি খুব শীঘ্রই তা ভার্গাভীর হতে চলেছে। সবকিছু শুনে তো তার বাবা স্ট্রোক করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরই খবর আসে ভার্গাভী জিতে গেছে। বিবেক তো নির্বাচনে হেরে গিয়ে এতটাই পাগল হয়ে যায় যে সে তার দলের প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে যাদেরকে সে টাকা দিয়ে কিনে নিতে চেয়েছিল। এরপরই তো তাকে জেলে পুরে দেওয়া হয়। সেখানে তার ওই ছেলেটির সাথে দেখা হয় যে ছেলেটি নিজের হাতে বাইরেড্ডির মাথা ফেলে দিয়েছিল। বিবেক বলে ভার্গাভী তো তাকে ব্যবহার করেছে বাইরেড্ডিকে মারার জন্য, বিনিময়ে এখন ভার্গাভী সিএম হয়ে গেছে আর সে জেলে পচে মরছে। ছেলেটি তখন বলে ভার্গাভী তাকে দিয়ে কিছুই করায়নি, সে নিজে থেকেই যা করার করেছে। আর এই ছেলেটিই হলো পুষ্পা নামের ওই মেয়েটির প্রেমিক, যেই মেয়েটি বাইরেড্ডির লালসার শিকার হয়েছিল। সে সেদিন কিছু করতে না পারলেও ধীরে ধীরে পরিকল্পনা করে ভার্গাভীর সাথে মিলে বাইরেড্ডিকে মেরে ফেলে।
বিবেক তো ওই ছেলেটিকে উস্কে দিতে না পেরে শেষ পর্যন্ত বলে তার জীবন তো এখানে শেষ হয়ে যায়নি, বরং সেই জেলে থেকেই সিএম হওয়ার নতুন পরিকল্পনা শুরু করবে। সে ভার্গাভিকে ছাড়বে না। বিবেক তো তার জল্পনা কল্পনা করতে থাকে। ওদিকে ভার্গাভি তো বিজয় উল্লাস করতে থাকে। সবাই তো তার নামে জিন্দাবাদ বলতে থাকে। সেই হয়ে ওঠে এই রাজ্যের প্রথম নারী সিএম। শিবার বন্ধুরা তখন শিবাকে বলে সে একজন নারীর কাছে হেরে গেল। শিবা তখন বলে সে হেরে গিয়ে কষ্ট পায়নি, বরং গর্বিত হয়েছে, কারণ ভার্গাভি তার গুণাবলীর কারণেই জিতে গেছে। আর এমন মানুষের কাছে হেরে গিয়েও শান্তি। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। একজন মেয়ে অত্যাচার সহ্য করতে করতে একটা সময় কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে সেটাই আমরা দেখতে পেলাম আজকের গল্পে। যাক, এই তো ছিল এক নারীর লড়াইয়ের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। তাছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।